কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা নোট করবে কিভাবে নিয়ন্ত্রিত হয় এই জিনিসটা এই যে সেল সাইকেলটা দেখতেছ এই যে সেল এখান থেকে এখানে যাচ্ছে যাওয়া আসা করতেছে মানে এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এই জিনিসটা কিভাবে নিয়ন্ত্রিত হয় তো কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে কোষ চক্রটা কিভাবে শুরু হয় তোমাকে আগে বুঝতে হবে কোষ চক্রটা কিভাবে শুরু হয় বুঝতে পারবা তারপর আমরা কোষ চক্রটা কিভাবে হয় এটা আমরা বুঝতে পারবো তার মানে এর আগে জানতে হবে কি কোষ চক্র কিভাবে শুরু হয় কোষ চক্র শুরু হওয়া মনে রাখবা কোষ চক্র যদি শুরু হতে হয় কিছু বাহ্যিক উদ্দীপনা লাগে বাহ্যিক উদ্দীপনার মাধ্যমে কোষ চক্রটা কি হয় শুরু হয় কিভাবে যেমন দেখো বাহ্যিক উদ্দীপনা বলতে কি বোঝাচ্ছে প্রথমে আসো জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কিছু গ্রোথ ফ্যাক্টর লাগে ওই গ্রোথ ফ্যাক্টরগুলো বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করে বা হরমোনও কিন্তু গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে মানে বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করে তো কিছু বাহ্যিক উদ্দীপনা মানে গ্রোথ ফ্যাক্টর অথবা হরমোন কোষ চক্রটা শুরু করতে কি করে সাহায্য করে কিভাবে কোষ চক্রটা শুরু করার নির্দেশ দেয় তাহলে কিছু বাহ্যিক উদ্দীপনা আবার বলতেছি কিছু বাহ্যিক উদ্দীপনা মানে গ্রোথ ফ্যাক্টর বা হরমোন কোষ চক্র শুরু করার নির্দেশ দেয় কিভাবে ফর এক্সাম্পল তোমার এই হাতের এই জায়গাটা কেটে গেছে তো হাতের এই জায়গাটা কেটে যাওয়া মানে কি এখানে যে সেলগুলো আছে সেলগুলো নষ্ট হয়ে গেছে তাহলে এই সেলগুলো কি হইতে হবে এখানে যে ক্ষতস্থানটা তৈরি হয়েছে এই ক্ষতস্থানটা কি করতে হবে পূরণ হইতে হবে তার মানে এই জায়গায় নতুন সেল আসতে হবে তার মানে সেল ডিভিশন করতে হবে আর এই যে সেল ডিভিশনটা কিভাবে করতেছে তোমার যে স্থানটা কাটছে ওখানে যে অনুচক্রিকা আছে অনুচক্রিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিবে কি করবে আবার বলতেছি এই জিনিসটা বুঝো অনুচক্রিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিবে এবং এই গ্রোথ ফ্যাক্টরটা আশেপাশের সেলের কাছে যাবে এবং আশেপাশের সেলের কাছে গিয়ে ওই গ্রোথ ফ্যাক্টরটা ওখানে অ্যাটাচ হবে গ্রোথ ফ্যাক্টরটা ওখানে অ্যাটাচ হয়ে একটা সিগন্যাল দিবে সেটা হচ্ছে তোমাকে এখন বিভাজিত হতে হবে সেলদেরকে একটা সিগন্যাল দিবে কি সেলগুলোকে বিভাজিত হতে হবে তো সেলগুলো কি করে তার সাইকেলটা শুরু করে দেয় সেল সাইকেলটা তাড়াতাড়ি শুরু করে দেয় এবং সেল সাইকেলটা তাড়াতাড়ি শুরু করে দিয়ে এইখানে ক্ষতস্থানটা দূর করে তার মানে এখানে কোষ চক্রটা শুরু করছে কে গ্রোথ ফ্যাক্টরটা তৈরি করে দিছে কে অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিছে ওইটা সেলের কাছে গেছে আশেপাশে সেলের কাছে গিয়ে ওখানে বসে সেলকে নির্দেশ দিছে যে তোমাকে এখন বিভাজিত হতে হবে তো এখন সেলের কি হয়ে গেছে কোষ চক্র শুরু হয়ে গেছে তাহলে এই যে বাহ্যিক উদ্দীপনা বা গ্রোথ ফ্যাক্টর এভাবেই কোষ চক্র শুরু করতে নির্দেশ দেয় আরও এক্সাম্পল দিতে পারি যেমন তোমার ভিতরে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন তোমার ইমিউনোসেলের সংখ্যা বৃদ্ধি হতে হবে তো ইমিউনোসেলের সংখ্যা অ্যাকচুয়ালি কিভাবে বৃদ্ধি পায় তোমার যে WBC আছে শ্বেত রক্তকণিকা কি করে একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয় তো ওই গ্রোথ ফ্যাক্টরটা বিভিন্ন ইমিউনোসেলের কাছে যাবে বিভিন্ন ইমিউনোসেলের কাছে গিয়ে ওখানে বসে কি করবে ওকে সিগন্যাল দিবে তোমাকে এখন বিভাজিত হতে হবে তুমি তাড়াতাড়ি বিভাজিত হও তো এ কি করবে সেল সাইকেলটা শুরু করে দিবে তো সেল সাইকেলটা শুরু করে সে তাড়াতাড়ি কি হবে বৃদ্ধি হবে তার মানে এখানে আসল কাহিনীটা কি করতেছে আসল কোষ চক্রটা শুরু করতেছে এটা কি জিএফ মানে গ্রোথ ফ্যাক্টর আরেকটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরো যে তোমার বোন মেরুতে যে রোহিত রেড ব্লাড সেল থাকে আমাদের যে বোন মেরো এবং বোন মেরুতে রেড ব্লাড সেল যদি তুমি তৈরি করতে চাও মানে অসংখ্য রেড ব্লাড সেল যদি তৈরি করতে চাও তাহলে তোমাকে কিডনি থেকে একটা হরমোন রিলিজ হতে হবে কিডনি থেকে একটা হরমোনের নাম হচ্ছে ইরিথ্রোপয়েটিন এটা হচ্ছে একটা হরমোন ওই হরমোন কি করবে বোন মেরুতে গিয়ে আরবিসির গায়ে বসবে আরবিসির উপরে বসে একে নির্দেশ দিবে তোমাকে এখন বিভাজিত হতে হবে তো রেড ব্লাড সেল কী করবে তাড়াতাড়ি কোষ চক্রটা শুরু করে বিভাজিত হবে তার মানে এই গ্রোথ ফ্যাক্টর বা হরমোনগুলাই মূলত কোষ চক্র শুরু করতে তাহলে বাহ্যিক উদ্দীপনা কি করে কোষ চক্র শুরু করে একটা এক্সাম্পল দিই দেখো এটা ধরো আমার একটা সেল এবং এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস এবং তোমরা জানো প্রতিটা সেলে একটা রিসেপ্টর থাকে এটা হচ্ছে সেলের রিসেপ্টর প্রোটিন খেয়াল করো এটা হচ্ছে রিসেপ্টর প্রোটিন
এখন এই সেলটা কিন্তু এখনো তার কোষ চক্রটা শুরু করবে না যতক্ষণ না পর্যন্ত একটা গ্রোথ ফ্যাক্টর এখানে এসে যুক্ত হয়। তাহলে দেখো একটা গ্রোথ ফ্যাক্টর আসছে, এই যে দেখো, এই যে এটাই হচ্ছে আমাদের গ্রোথ ফ্যাক্টর, এবং এই গ্রোথ ফ্যাক্টরটা এসে এই সেলের রিসেপ্টর প্রোটিনের সাথে যুক্ত হয়ে এর ভিতরের দিকে একটা সিগন্যাল পাঠাইছে যে তুমি তাড়াতাড়ি তোমার কোষ চক্রটা শুরু করো, তোমাকে বিভাজিত হতে হবে। তাহলে গ্রোথ ফ্যাক্টরটাই মূলত কি করছে, কোষ চক্রটা শুরু করছে। এটাই বুঝাতে চাচ্ছি, আশা করি বুঝতে পারছো। এবার দেখো গ্রোথ ফ্যাক্টর তো শুরু করলো, এবার কোষ চক্র যে শুরু হইলো, এই শুরুটা এভাবে ত্বরান্বিত কিভাবে হয়, মানে G1 থেকে S এ, S থেকে G2 তে, G2 থেকে ফাইনালি M এ, এই যে ত্বরান্বিত হওয়াটা, এই ত্বরান্বিত হওয়াটা নির্ভর করে অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে কোষ চক্র ত্বরান্বিত হয়। ত্বরান্বিত মানে কি, ধরো একটা কোষ G1 থেকে S এ আসছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে কিন্তু G1 থেকে S এ আসবে। S থেকে G2 আসছে, কেন, অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে। G2 থেকে ফাইনালি কোথায় গেছে, M এ গেছে। এই যে যাওয়াটা কে করে দেয়, অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমেই হয়। কিভাবে, ফর এক্সাম্পল তোমরা দেখো এই G1 আর S এ একটা চেক পয়েন্ট থাকে, খেয়াল করো, এই G1 আর S এর মাঝখানে একটা চেক পয়েন্ট থাকে। দেখো এই যে আমি একটা চেক পয়েন্ট রাখলাম, আরেকটা মেজর চেক পয়েন্ট থাকে G2 আর M এ, এদিক দিয়ে আরেকটা চেক পয়েন্ট থাকে। তাহলে খেয়াল করো G1 আর S এর মাঝখানে একটা চেক পয়েন্ট থাকে, আবার G2 আর M এর মাঝখানে একটা চেক পয়েন্ট থাকে। এটাকে বলা হয় G1S চেক পয়েন্ট, এটাকে বলা হয় G2M চেক পয়েন্ট। কেন নামটা এরকম কেন, বুঝতেই পারতেছ, কারণ হচ্ছে এটা হচ্ছে G1 আর S এর মাঝখানে আছে, আর এটা হচ্ছে G2 আর M এর মাঝখানে আছে, তাই নামটাও এরকম। চেক পয়েন্টের কাজ কি তোমরা ইজিলি বুঝতে পারছো, চেক পয়েন্টের কাজ চেক করা। যেমন মার্কেটে গেলে চেক পয়েন্ট থাকে, স্টেডিয়ামে গেলে ঢুকতে গেলে চেক পয়েন্ট থাকে। তারা চেক করে, কি চেক করে, তুমি আদৌ স্টেডিয়ামে ঢোকার যোগ্য কিনা, তুমি কি সন্ত্রাসী কিনা। তুমি যদি সন্ত্রাসী হও তুমি স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারবে না। তুমি যদি অবৈধ কিছু নিয়ে আসো তুমি ঢুকতে পারবে না, তাহলে তুমি যোগ্য না। তুমি যদি ফিটফাট হয়ে ভালো মতো মানে ফিটফাট হয়ে যেতে পারো তাহলে চেক পয়েন্ট দিয়ে তোমাকে ঢুকাবে। তার মানে চেক পয়েন্ট চেক করে, কি চেক করে, যেমন ধরো একটা সেল G1 এ আছে, সো G1 থেকে সে S এ প্রবেশ করতে চাচ্ছে। তো G1 থেকে যদি S এ প্রবেশ করতে চায়, এই চেক পয়েন্টটা যদি গ্রিন সিগন্যাল দেয়, তাহলেই একটা সেল G1 থেকে S এ যেতে পারবে। কিন্তু এই চেক পয়েন্টটা যদি রেড সিগন্যাল দেয়, কি দেয়, রেড সিগন্যাল দেয়, মানে সেলটা যোগ্য না, S এ প্রবেশ করার যোগ্য না, তাহলে সেলটা G1 থেকে S এ যেতে পারবে না, সে G1 এই আটকা পড়ে যাবে। তাহলে দুইটা ঘটনা, এই চেক পয়েন্টটা যদি গ্রিন সিগন্যাল দেয়, গ্রিন সিগন্যাল দেওয়া মানে তুমি যোগ্য, মানে সেলটা যোগ্য। কেন যোগ্য, কারণ ডিএনএ রেপ্লিকেশন করার জন্য যা যা দরকার সেগুলো তৈরি করে রাখছে, তাহলে সেলটা যোগ্য বিধায় গ্রিন সিগন্যাল পাইছে বিধায় সে এখান থেকে যেতে পারবে। কিন্তু ধরো একটা সেল এখানে রেড সিগন্যাল পাইলো, রেড সিগন্যাল মানে হচ্ছে এখান থেকে এখানে যেতে পারবে না। কেন যেতে পারবে না, কারণ সে বিভাজিত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেয় বা সে বিভাজিত হতে চায় না। তার মানে সে যদি বিভাজিত হতে না চায় তাহলে সে G1 থেকে S এ প্রবেশ করতে পারবে না, যদি যোগ্য না হয় তাহলে G1 থেকে S এ প্রবেশ করতে পারবে না। তার মানে এখানে যে সেলগুলো আটকে পড়বে তারা চাইলে সেল সাইকেল থেকে বাইরে হয়ে যেতে পারে। কিভাবে, এদিক দিয়ে আরেকটা ফেজ আছে, খেয়াল করো, এদিক দিয়ে আরেকটা ফেজ আছে, এটা হচ্ছে G0 ফেজ, একটু লিখে রাখো, এটা হচ্ছে G0 ফেজ। G0 ফেজ মানে হচ্ছে ধরো কোনো সেল G1 এ আছে বাট G1 থেকে S এ যেতে পারতেছে না। তাহলে এ যেতে পারতেছে না কেন, কারণ এ যোগ্য না বা এ বিভাজিত হতে চায় না। তো এ যেহেতু বিভাজিত হতে চায় না, এ চাইলে সেল সাইকেল থেকে আউট হয়ে যেতে পারে। যেমন দেখো এই G1 এর সাথে আরেকটা ফেজ আছে, সেটা হচ্ছে G0 ফেজ। তার মানে G0 ফেজে তারাই যাবে যে সকল সেল বিভাজিত হতে পারে না। তার মানে G0 ফেজে কারা যাবে, যে সকল সেল বিভাজিত
হতে পারে না তারাই কিন্তু G1 ফেজে গিয়ে এখান থেকে সেল সাইকেল থেকে আউট হয়ে যাবে। দেখো G0 কিন্তু সেল সাইকেলের ভিতরে পড়ে না, এটা হচ্ছে সেল সাইকেল থেকে বাইর হওয়ার পথ। তাহলে কোনো একটা সেল যদি বিভাজিত হতে না চায় এ কিন্তু চাইলে G0 দিয়ে বের হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আমাদের ম্যাচিউর রেড ব্লাড সেল কি ম্যাচিউর আরবিসি এ G0 দিয়ে বাইর হয়ে যাবে গা। নিউরন এ কি করবে G0 দিয়ে বাইর হয়ে যাবে। উদ্ভিদের স্থায়ী কোষ এ কি করবে G0 দিয়ে বাইর হয়ে যাবে গা। তো যারা G1 এ আটকা পড়বে এখানে যেতে পারবে না তারা G0 দিয়ে বাইরে যাবে, মানে যে সকল সেল বিভাজিত হতে পারে না যেমন ম্যাচিউর আরবিসি, নিউরন, উদ্ভিদের স্থায়ী কোষ, তারা G0 দিয়ে বাইরে চলে যাবে। এবার সামহাও একটা সেল গ্রিন সিগন্যাল পাইছে, গ্রিন সিগন্যাল পাইছে চেক পয়েন্ট, ও এখান থেকে এখানে প্রবেশ করছে। তারপর এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটলো, এস থেকে সে কোথায় প্রবেশ করলো G2 তে, কারণ এখানে তেমন কোনো চেক পয়েন্ট নাই, তো এখানে আসতে পারলেই মোটামুটি এখানে আসতে পারবা ধরে নাও। তো এখন দেখো G2 থেকে যদি M এ যেতে চায় আরেকটা চেক পয়েন্টের সম্মুখীন হতে হচ্ছে তাকে। এই দেখো G2 থেকে M এ যেতে হলে আরেকটা চেক পয়েন্ট লাগতেছে G2M চেক পয়েন্ট। তার মানে G2 থেকে M এ যদি যেতে চায় ওই সেলকে এই চেক পয়েন্ট যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে সে M ফেজে যেতে পারবে, আর যদি এই চেক পয়েন্ট গ্রিন সিগন্যাল না দেয় তাহলে M ফেজে যেতে পারবে না, সে এখানে G2 তেই আটকা পড়বে। তাহলে এমন সেলও আছে এই দুইটাকে অতিক্রম করছে আবার G2 তে গিয়ে আটকা পড়ছে, এমন সেলও আছে এই দুইটাকে অতিক্রম করছে কিন্তু G2 দিকে আটকা পড়ছে, M এ যাইতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ এই চেক পয়েন্টটা তাকে রেড সিগন্যাল দিচ্ছে। রেড সিগন্যাল কেন দিচ্ছে? কারণ সে প্রয়োজনীয় পরিমাণ যেগুলো তৈরি হওয়া দরকার মাইটোসিস করার জন্য যা যা দরকার G2 ফেজে সেগুলো তৈরি করতে পারে নাই, তাই সে G2 থেকে M এ যাইতে পারতেছে না। সোজা হিসাব একদম বাস্তবতার সাথে চিন্তা করো, G2 থেকে কেন আমি যেতে পারতেছি? G2 তে যা যা করা দরকার সে সেগুলো তৈরি করতে পারে নাই, যার কারণে চেক পয়েন্ট রেড সিগন্যাল দিচ্ছে, সে এখানে যেতে পারতেছে না। তাহলে সে G2 তে আটকা পড়ছে, তার মানে সে এখনো কোষ বিভাজিত করতে পারতেছে না। আর গ্রিন সিগন্যাল দিলে সে M এ গিয়ে রেড সেল ডিভিশন করবে। এটাই হচ্ছে চেক পয়েন্টের কাজ। কিন্তু এই যে চেক পয়েন্ট কখন গ্রিন হয় কখন রেড হয়, এই যে আমি বললাম রেড সিগন্যাল দিলে যাইতে পারবে না, গ্রিন সিগন্যাল দিলে যাইতে পারবে, এই জিনিসগুলো কিছু কেমিক্যালের উপর ডিপেন্ড করে। আবার বলতেছি এই যে এটা রেড সিগন্যাল হচ্ছে, গ্রিন সিগন্যাল হচ্ছে, রেড সিগন্যাল হলে যাইতে পারবে, গ্রিন সিগন্যাল হলে যাইতে পারবে না, এই জিনিসগুলো কিছু কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। একটু দেখি দেখো কিভাবে হয়। যেমন দেখো অভ্যন্তরীণ উদ্দীপনা কিভাবে, ধরো একটা এনজাইম আছে নাম হচ্ছে, খেয়াল করো একদম মজা, একটা এনজাইম আছে নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট, খুবই মজা। দেখো সাইক্লিন, আমি অ্যাকচুয়ালি উপর থেকে লিখি, এটা মুছে দিই, এখান থেকে লিখি, হ্যাঁ একটু মুছে দিই। দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট একটা এনজাইম আছে নাম হচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এবং খেয়াল করো এটা যেহেতু কাইনেস এনজাইম, মানে আমি তাদেরকে বলি এটা একটা এনজাইম, কাইনেস এনজাইম। তোমরা জানো কাইনেস এনজাইম হচ্ছে তারাই যারা ফসফেট গ্রুপকে ট্রান্সফার করতে পারে। তাহলে এখানে একটা ফসফেট গ্রুপ আছে, তার মানে কাইনেস এনজাইম কি করবে, যে কোনো পদার্থে ফসফেট গ্রুপ ট্রান্সফার করতে পারবে, দ্যাটস ওয়াই এটা কাইনেস, তোমরা জানো। এখন দেখো এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটা একটা এনজাইম না, এটা কিন্তু আমাদের সেলেই থাকে। তার মানে দেখো এটা অলওয়েজ প্রেজেন্ট, তার মানে এই এনজাইমটা তোমার সেলে থাকবেই। ধরো একটা সেল G1 এ আছে, তো ওই G1 ফেজে যে সেলটা আছে ওই সেলে কিন্তু এই এনজাইমগুলো প্রেজেন্ট থাকবে, অলওয়েজ প্রেজেন্ট, সবসময় উপস্থিত থাকে। তবে বাট ইনঅ্যাক্টিভ, কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এটা মজা, একটু মনোযোগ দাও, এটাই আমার লাস্ট টপিক। অলওয়েজ প্রেজেন্ট মানে সেলে থাকবে, কোথায় থাকবে, সেলেই তো থাকবে, সেলে থাকবে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায়, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটাকে যদি অ্যাক্টিভ করতে হয় এটা একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, নামেই লেখা আছে দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট, মানে এটা একটা সাইক্লিন প্রোটিনের উপর ডিপেন্ড করে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, ডিপেন্ডেন্ট মানে নির্ভর করা, সাইক্লিন মানে এই এনজাইমটা সাইক্লিন প্রোটিনের উপর নির্ভর করে। যদি একটা স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হয় এটার সাথে যুক্ত হয় তখন এটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হবে। তাহলে ধরো এরকম
যে আমি এখানে প্লাস লিখলাম, প্লাস দিয়ে লিখলাম সাইক্লিন প্রোটিন। তার মানে তোমার একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হইতে হবে, স্পেসিফিক প্রোটিন তৈরি হতে হবে। এটা কিন্তু তোমার সেলের ভিতর থাকে না। তার মানে খেয়াল করো, এটা অলওয়েজ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস অলওয়েজ প্রেজেন্ট, সেলের ভিতরে থাকে বাট ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এবং এটাকে অ্যাক্টিভ করতে হলে সাইক্লিন লাগবে, কিন্তু সাইক্লিন সেলে থাকে না, এটাকে তৈরি হইতে হবে। ধরো G1 ফেজে একটা নির্দিষ্ট সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে এবং ওই সাইক্লিন প্রোটিনটা এবার কার সাথে যুক্ত হবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, বা এটাকে সংক্ষেপে লেখে সিডিকে, এটাকে সংক্ষেপে লেখে সিডিকে এর সাথে যুক্ত হবে। তাহলে দেখো সিডিকে এর সাথে কে যুক্ত হবে? একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি হয়েছে না, নাম কি? সাইক্লিন প্রোটিন। এটা তৈরি হতে হবে, যে এটা তৈরি হতে হবে, এটা তৈরি হবে, তৈরি হয়ে এখন এটা কার সাথে যুক্ত হবে? সিডিকে এর সাথে। তাহলে দেখো এই সিডিকে এর সাথে সাইক্লিন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করছে। এখন এটা কি আছে? অ্যাক্টিভ আছে। নর্মালি এটা ইনঅ্যাক্টিভ ছিল। যখনই একটা স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হয়ে গেছে, এখন এই স্পেসিফিক সাইক্লিন প্রোটিনটা সিডিকে এর সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করছে, ফলে সিডিকে ইনঅ্যাক্টিভ থেকে হয়ে গেছে অ্যাক্টিভ। এই ঘটনাটা ঘটতেই হবে। এই ঘটনা যদি না ঘটে তোমার সেল কখনো G1 থেকে S এ যেতে পারবে না, S থেকে G2 তে যেতে পারবে না, G2 থেকে M এ যেতে পারবে না। এই জিনিসটাকে অ্যাক্টিভ হতেই হবে, এটাই হচ্ছে মেইন থিং। তুমি যদি এটা বুঝো, এখন যেটা বলবো সেটা বুঝো কোনো ব্যাপারই না। তুমি যদি এটা বুঝো, আবার বলতেছি, তোমার সেলে কিন্তু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসটা থাকেই, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তো এটাকে অ্যাক্টিভ করতে হলে একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হতে হবে, কারণ এটা সাইক্লিনের উপর ডিপেন্ড করে। নাম দেখো, তাহলে একটা স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, এবার এটাকে এটার সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করছে, আর কমপ্লেক্সটা ইনঅ্যাক্টিভ থেকে হয়ে গেছে অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে দেখো G1 এ কি হয়? একটা সাইক্লিন প্রোটিন। তাহলে G1 দেখো, G1 এ কি হয়? সাইক্লিন প্রোটিন, স্পেসিফিক প্রোটিন তৈরি হতে হবে, স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হইতে হবে। তাহলে সাইক্লিন প্রোটিনগুলো কি কি একটু দেখো, আমি লিখতেছি, দেখো সাইক্লিন প্রোটিনগুলো কি কি আমি একটু লিখতেছি, দেখো। একটা হচ্ছে CYC, মনে রাখবা CYC দিয়ে আমি বুঝাইতে যাচ্ছি সাইক্লিন প্রোটিন। একটা সাইক্লিন প্রোটিন হচ্ছে ধরো CYCD, আর একটা সাইক্লিন প্রোটিন হচ্ছে CYCE। দেখো তোমার G1 ফেজে দুইটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, একটা হচ্ছে সাইক্লিন ডি আর একটা হচ্ছে সাইক্লিন ই। এটা তৈরি হয়েছে যে তোমার সেলে নাই, কিন্তু তোমার সেলে যেটা আছে সেটা হচ্ছে সিডিকে, অলওয়েজ প্রেজেন্ট। আর তোমার G1 এ কি হয়েছে? দুইটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, এবং ওই দুইটা সাইক্লিন প্রোটিন কার সাথে যুক্ত হবে? দুইটা সিডিকে এর সাথে যুক্ত হবে। তাহলে দেখো এই যে আমি দেখালাম একটা সিডিকে নাম হচ্ছে, এই দেখো এই যে সিডিকে, এটা না, এটা তো প্রেজেন্ট, এটা তো অলওয়েজ প্রেজেন্ট আছে। একটা সিডিকে নাম হচ্ছে CDK2, আর একটা সিডিকে সেটা নাম হচ্ছে CDK4। তাহলে এখানে যে সাইক্লিন ডিটা দেখতেছ, এই সাইক্লিন ডিটা CDK4 এর সাথে যুক্ত করে, দেখো সাইক্লিন ডি। তাহলে সাইক্লিন ডি প্রোটিনটা, এই যে দেখো এখানে সাইক্লিন লেখা আছে, সাইক্লিন কার সাথে যুক্ত হবে? সিডিকে এর সাথে। তাহলে দেখো সাইক্লিন D4টা এটা তোমার সেলে আসেই, কারণ আমি বলছি এটা প্রেজেন্ট, এটা থাকেই। CDK4 এর সাথে এই সাইক্লিন ডি যেটা তৈরি হয়েছে এটা যুক্ত হয়েছে, আর CDK2 এর সাথে সাইক্লিন ই প্রোটিনটা যেটা তৈরি হয়েছে এটা যুক্ত হয়েছে, দেখো সাইক্লিন ই। এখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা হওয়ার পর কি ঘটবে সেটা হচ্ছে কি, দেখা যাচ্ছে কিনা আগে আমি দেখি একটু। ওকে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ভাই হায়ার লেভেলের, মানে হালকা হায়ার লেভেল পড়া, আমি জিনিসটা একটু সহজ করে বলতেছি। এই ঘটনাটা ঘটলো, এটা এই দুইটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এবার দেখো এটা একটা প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করবে। কোন প্রোটিনকে? দেখো নাম হচ্ছে আরবি প্রোটিন। দেখো নাম কি? দেখো আরবি প্রোটিন। এই দেখো এটা আরবি প্রোটিনের কাজ কি? নর্মালি দেখো, আমি কথাগুলো লিখো আগে। নর্মালি এটা কি? এটা হচ্ছে নর্মালি
নর্মালি অ্যাক্টিভ থেকে ডিএনএ রেপ্লিকেশন হতে দেয় না। নর্মালি অ্যাক্টিভ থেকে ডিএনএ রেপ্লিকেশন হতে দেয় না। তার মানে আরবি প্রোটিনটা কি একটু পরিচয় করাই দিচ্ছি। দেখো, আরবি প্রোটিনটা হচ্ছে এমন একটা প্রোটিন যেটা নর্মালি অ্যাক্টিভ অবস্থায় থাকে এবং অ্যাক্টিভ থাকলে ডিএনএ রেপ্লিকেশন ভাই হইতেই দিবে না। তার মানে অ্যাস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হইতে দিচ্ছে না, তো এটা হইলে তো হবে না, কারণ ডিএনএ রেপ্লিকেশন তো ভাই হইতেই হবে। তার মানে এই আরবি প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করতে হবে। আর এই আরবি প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করে কে? সিডিকে, এটা এবং এটা। কিভাবে? ফসফেট গ্রুপ আছে না, এই যে এখানে ফসফেট গ্রুপ আছে না, এই আরবি প্রোটিনে পাঠিয়ে দিবে। তাহলে একটা ফসফেট গ্রুপ আরবি প্রোটিনকে পাঠিয়েছে, তার মানে এটা আরবি প্রোটিনকে কি করছে? ফসফোরাইলেটেড করছে। এটা আরবি প্রোটিনকে কি করছে? ফসফোরাইলেটেড করছে। ফসফেট গ্রুপটা এখান থেকে এখানে পাঠিয়ে দিছে। এখন আরবি প্রোটিন হয়ে গেছে ইনঅ্যাক্টিভ। এতক্ষণ তো অ্যাক্টিভ ছিল, এখন আরবি প্রোটিন হয়ে গেছে ইনঅ্যাক্টিভ। এখন তুমি আমাকে বলো, আরবি প্রোটিন যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে সে কি আর ডিএনএ রেপ্লিকেশন বাধা দিতে পারবে? ডিএনএ রেপ্লিকেশন হতে দিতে বাধা দিতে পারবে? এখন সে আর ডিএনএ রেপ্লিকেশন বাধা দিতে পারবে না। যার কারণে চেক পয়েন্টটা, এই যে G1S চেক পয়েন্টে গ্রিন সিগন্যাল দিবে। G1S চেক পয়েন্ট গ্রিন সিগন্যাল দেওয়ার কারণে G1 থেকে সেলটা অ্যাস ফেজে আসবে, আর অ্যাস ফেজে এসে সে ডিএনএ রেপ্লিকেশন করতে পারবে। কারণ দেখো, আরবি প্রোটিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, আর আরবি প্রোটিন যদি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে সে ডিএনএ রেপ্লিকেশন হতে বাধা দিবে না। তার মানে এখন এক সেলটা এই চেক পয়েন্টটা ভেদ করে, মানে গ্রিন সিগন্যাল পাওয়ার মাধ্যমে G1 থেকে অ্যাসে আসতে পারছে। এটাই হচ্ছে মেইন থিং। এবার চিন্তা করো, সে অ্যাসে আসছে, সে এখন ডিএনএ রেপ্লিকেশন, আরবি প্রোটিনটা তাকে আর ডিএনএ রেপ্লিকেশন হতে বাধা দিচ্ছে না, ডিএনএ রেপ্লিকেশন করতে পারতেছে। এখন অ্যাস ফেজে আরেক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হবে। নর্মালি মনে রাখবা, প্রত্যেকটা ফেজেই কিন্তু সাইক্লিন প্রোটিন তৈরি হয়। এখানে সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে না, এখানেও সাইক্লিন প্রোটিন তৈরি হবে, অন্যটা আর কি। আর সিডিকে তো অলওয়েজ প্রেজেন্ট থাকে, সিডিকে তো সেলে থাকেই। এখানে এক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হবে, এখানেই লিখতেছি দেখো, অ্যাস ফেজে এক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হবে, সেটার নাম হচ্ছে সাইক্লিন এ। অ্যাস ফেজে আরেক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, সাইক্লিন এ। এবার এটা কার সাথে যুক্ত হবে? সিডিকে 2 এর সাথে যুক্ত হবে। তাহলে সাইক্লিন এটা সিডিকে 2 এর সাথে যুক্ত হওয়ার কারণে এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে এটা কি হবে? অ্যাক্টিভেট ডিএনএ রেপ্লিকেশন। এটা কি করবে? অ্যাক্টিভেট ডিএনএ রেপ্লিকেশন, যার কারণে এখন অ্যাস ফেজে ইজিলি ডিএনএ রেপ্লিকেশন হবে। তার মানে এটা ডিএনএ রেপ্লিকেশন কি করে দিল? অ্যাক্টিভ করে দিল। কারণ অ্যাক্টিভ না হলে তো ডিএনএ রেপ্লিকেশন হবে না। সাইক্লিন এটা এখানে প্রডিউস হয়েছে, সাইক্লিন এটা প্রডিউস হয়ে সিডিকে এর সাথে বাইন্ড করছে, কারণ সিডিকে অলওয়েজ প্রেজেন্ট থাকে। এটা তৈরি হইতে হয়, যে এটা তৈরি হয়েছে এটা তো প্রেজেন্ট থাকেই, বাইন্ড করে যুক্ত হয়েছে, এটা ডিএনএ রেপ্লিকেশন অ্যাক্টিভ করে দিল এবং অ্যাস ফেজে কি হলো? ইজিলি ডিএনএ রেপ্লিকেশনটা হইল। এবার আসলে সেলটা অ্যাস ফেজ থেকে G2-তে আসছে। এবার G2-তেও কিন্তু একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হয়। এটা দেখো, এটা মনে রাখো, G2-তে কিন্তু একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হয় এই G2-তে, সেটা হচ্ছে সাইক্লিন বি। এই সাইক্লিন বি, এবার G2 ফেজ একটা সাইক্লিন প্রোটিন তৈরি হলো, যেটা হচ্ছে সাইক্লিন বি। এই সাইক্লিন বিটা সিডিকে এর সাথে যুক্ত হবে। এটা সেম দেখো, সিডিকে, তাহলে সিডিকে কত? সিডিকে 1। এবং সিডিকে 1 এর সাথে যুক্ত হওয়ার কারণে এবার ঘটনা কি ঘটবে? সেলটা G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে পারবে। তার মানে দেখো, প্রমোট মাইটোসিস, তার মানে সেলটা ফাইনালি G2 থেকে এমে যেতে পারতেছে। কার কারণে? কারণ G2-তে একটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে। আমি বারবার বলতেছি সাইক্লিন প্রোটিন তৈরি হবে। সাইক্লিন বি যেটা সিডিকে এর সাথে যুক্ত হয়েছে, আমি বারবার বলতেছি সিডিকে কিন্তু উপস্থিত থাকে, তৈরি হতে হবে না। যুক্ত হওয়ার কারণে এটা মাইটোসিস প্রমোট করবে, মানে সেলটা G2 থেকে এমে যেতে পারবে, আর চেক পয়েন্টে গ্রিন সিগন্যাল দিবে, যার কারণে এটা G2 থেকে এমে যেতে পারবে। এই ঘটনাগুলো ঘটছে। এখন সেলটা মাইটোসিসে প্রবেশ করলো, মাইটোসিসে প্রবেশ করেছে, মাইটোসিস করতে পারলো। এবার আসো, এই যে সাইক্লিন বি আর সিডিকে দেখতেছো, এটাকেই বলে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর।
যেটা আমি G2 তে বলছিলাম যে MPF তুমি ওখানে বললে বুঝবা না, এখন তুমি MPF বুঝতে পারতেছো। তার মানে MPF হচ্ছে একটা সাইক্লিন CDK কমপ্লেক্স। MPF হচ্ছে একটা সাইক্লিন CDK কমপ্লেক্স। MPF হচ্ছে একটা সাইক্লিন CDK কমপ্লেক্স। এখন যেহেতু MPF তৈরি হয়ে গেছে, আর আমরা বলছি MPF যদি তৈরি হয় তাহলেই একটা সেল G2 থেকে M এ যেতে পারবে, কারণ MPF এর মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মানে এটা সেলকে মাইটোসিসে যাইতে প্রমোট করে। তো মনে রাখবা MPF তৈরি হলে এটাই হচ্ছে MPF, ঠিক আছে, এটাই হচ্ছে MPF। MPF তৈরি হলে সেল G2 থেকে M এ যাবে, সেল G2 থেকে M ফেজে যাবে, যেটা তোমাদের বইয়ে আছে, লেখা আছে, দেখবা। এটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা। অনেক কাহিনী লিখছি না, বইতে এত কিছু নাই, তো তোমাদেরও এত কিছু জানার দরকার নাই। তোমরা জাস্ট এটাই মাথায় রাখবা যে প্রতিটা ফেজে নির্দিষ্ট সাইক্লিন প্রোটিন তৈরি হয় এবং ওই সাইক্লিন প্রোটিনটা সিডিকের সাথে যুক্ত হয়। সিডিকের সাথে যুক্ত হয়ে সেলটাকে প্রমোট করে, মানে G1 থেকে S এ, S থেকে G2 তে, ফাইনালি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা তৈরি করে M ফেজে প্রবেশ করায়, মাইটোসিস কোষ বিভাজন করে। এটাও হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ উদ্দীপনায় দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সিডিকে যেটা তোমার সেলেই থাকবে, আর একটা হচ্ছে সাইক্লিন প্রোটিন, ওটা থাকবে না, ওটা তৈরি হইতে হবে। যেমন দেখো G1 এ সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, সিডিকের সাথে যুক্ত হয়ে এটা অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করে সেলকে G1 থেকে S এ পাঠিয়ে দিছে। S এ আরেক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, ওইটা সিডিকের সাথে যুক্ত হয়ে এটাকে সেলে এখানে ডিএনএ রেপ্লিকেশনটা করাইছে, পরে S থেকে G2 তে যেতে পারছে। আর G2 তে আরেকটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, ওটা সিডিকের সাথে যুক্ত হয়েছে, যেটাকে আমরা বলতেছি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা তৈরি হওয়ার কারণেই G2টা সেলটা G2 থেকে M এ যেতে পারছে। এটাই হচ্ছে তোমার সেল সাইকেল, আর সেল সাইকেল এভাবেই নিয়ন্ত্রিত হয়। তো তোমরা জিনিসটাকে এত কঠিন ভাবিও না, জিনিসটা মোটেও কঠিন নয়, একদম সোজা। তোমাকে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আর তুমি বলতে পারো ভাই এগুলো পড়াইছেন কেন, এগুলো কি আমাদের লাগবে কিনা? আমি বলবো এগুলো তোমাদের লাগবে না, কারণ আমি কখনো পরীক্ষার জন্য তো পড়াই, মানে ওভাবে চিন্তা করে পড়াই না যে এটা পরীক্ষায় আসবে না। আমি চাই যে তুমি ভালোভাবে ডিটেলস আকারে বুঝো, কারণ এগুলো যখন তুমি বইয়ে পড়বা না, সাইক্লিন জিনিসগুলো পড়বা না, তখন তুমি সন্তুষ্ট হবে না, স্যাটিসফাই হবে না। লেখাগুলো দেখে, বইয়ের লেখাগুলো দেখে তুমি কখনোই সন্তুষ্ট ফিল করবা না, কারণ এখানে এখানে কী বুঝাইতে যাচ্ছে, সাইক্লিন দিয়ে কী হবে, সিডিকে দিয়ে কী হবে, কী বুঝাইতে যাচ্ছে ওরা, কিছু একটা কথা, একটা সিঙ্গেল লাইন লিখবে ওরা ওটা দিয়ে জীবনে স্যাটিসফাই হতে পারবে না। তো তোমাকে এই জিনিসটা দেখে তোমাকে একটু স্যাটিসফাই হতে হবে। স্যাটিসফাই হইতে পারলেই তুমি বইটা পড়ে ভালোভাবে লিখতে পারবে। একটা স্যাটিসফ্যাকশন বলতে একটা কথা আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি বললাম যে কোষচক্র নিয়ন্ত্রিত হয় কিভাবে, এটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বাহ্যিক উদ্দীপনা লাগে, মানে গ্রোথ ফ্যাক্টর লাগে, হরমোন তৈরিতে হয়, গ্রোথ ফ্যাক্টর তৈরি হলেই কোষচক্র শুরু হবে। তারপর অভ্যন্তরীণ উদ্দীপনা লাগে, মানে সাইক্লিন প্রোটিন লাগে আর সিডিকে লাগে।